আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আইনমন্ত্রীর আলোচনার আহ্বান প্রত্যাখ্যান, দুঃসাহস দেখালেন আয়মান সাদিক। রাজধানীতে আটকে পড়া পুলিশ উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার। ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিল ইরান। এবার বিস্তারিত। আইনমন্ত্রী আনিসুল হকের সংলাপের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার প্রত্যাশীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম। সার্জিস আলম তার ফেসবুকে লেখেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? একটি ভিডিও শেয়ার করে তিনি আরও লিখেছেন যে, জানোয়াররা এভাবে আমার মায়ের বুক খালি করলেই তাদের বুকগুলো এর চেয়েও হিংস্র আর বিভীষিকাময়ভাবে খালি হোক। এটা একটা সরকারের কাজ হতে পারে না, এটা হিংস্র জালিমদের কাজ। তিনি আরও লেখেন, আমার ভাইদের রক্তের মূল্য কিভাবে দিবেন? আমার মায়ের বুক যে একের পর এক খালি হচ্ছে, তার মূল্য কিভাবে দেবেন? ধিক্কার আপনাদেরকে, আপনাদের এই শাসন ব্যবস্থাকে। ছি। এদিকে 10 মিনিটস স্কুলে সরকার কর্তৃক 5 কোটি টাকা বরাদ্দ বাতিল হওয়ার পর আবারও স্ট্যাটাস দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। তার ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, সেভ আওয়ার স্টুডেন্টস। তার স্ট্যাটাসে উজ্জীবিত হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত কোটা সংস্কার আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে সরকার 10 মিনিট স্কুলের জন্য বরাদ্দকৃত 5 কোটি টাকা বাতিল ঘোষণা করে। কিন্তু এরপরও আয়মান সাদিক তার নীতিগত অবস্থান থেকে সরে আসেননি। এই জন্য ছাত্র সমাজ তাকে অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে কোটা সংস্কারের পক্ষে সরকার নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ওরা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি। আইনমন্ত্রী আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিটির দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। এই আলোচনার জন্য 2 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এই আলোচনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে আইনমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শিক্ষার্থীরা যখনই রাজি হবেন তখনই এই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর মেরুলবাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে থাকা পুলিশদের উদ্ধারে 2টি হেলিকপ্টার আসতে দেখা গেছে। একটি হেলিকপ্টারে কয়েকজন পুলিশকে তুলে নিয়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার বেলা 3টার কিছু আগে এই ঘটনা ঘটে। সকাল থেকেই মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। এক পর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ। বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই পুলিশ গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে আহত হয়েছে অনেকেই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আজ সকাল 10:30টার পর অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। মেরুলবাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা 11টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নেন। সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর চালানো হয়। বেলা 1টার আগে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও ছররা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থী সহ অনেকেই আহত হয়েছেন। বাড্ডা লিংক রোডের দিকেও একদল আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। সেখানেও পুলিশ রয়েছে। বেশ কয়েকজন সাধারণ নাগরিককেও দেখা গেছে সেখানে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব ও সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যম সহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
দেশ জুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে বিপাকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন মিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের সমর্থনে পোস্ট দেওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকরামুজ্জামান ফরহাদ তাকে অব্যাহতির নোটিশ দেন। উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক পদধারী মিরাজ আগামী 7 দিনের মধ্যে নোটিশের যৌক্তিক জবাব দিতে না পারলে চূড়ান্তভাবে বহিষ্কার হতে পারেন। জানা গেছে, গত 15 ও 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে দুটি পোস্ট করেন আওয়ামী লীগ নেতা মিরাজ। অব্যাহতি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে এই নেতা বলেন, আমি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। বঙ্গবন্ধু সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন, তাই এই যৌক্তিক দাবির সঙ্গে আমি একমত পোষণ করেছি। এ কারণে আমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকরামুজ্জামান ফরহাদ বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের মুক্তির সন্তান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শিক্ষার্থীরা দেশের মানুষের স্বপ্নের বিপ্লব গড়ে তুলেছে। দেশের আপামর জনসাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। বৃহস্পতিবার দুপুরে ফরাসি বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বিপ্লব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ টেনে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, কোটা সংস্কার আন্দোলন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এই দাবি আদায়ের লড়াইয়ে ছাত্রলীগ ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী যৌথ আক্রমণ করে এই পর্যন্ত 8 জন নিষ্পাপ মাসুম কিশোর তরুণকে হত্যা করেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই আক্রমণ চলছে। গুলি, রাবার বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রণক্ষেত্র তৈরি করা হয়েছে। তিনি বলেন, গত মঙ্গল ও বুধবার থেকে এই বিভৎস দৃশ্য দেখতে পাচ্ছি। আজ সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ডাকা শান্তিপূর্ণ কমপ্লিট শাটডাউন চলমান কর্মসূচিতে বিজিবি, র্যাব, পুলিশ, সোয়াট, পাকিস্তান হানাদার বাহিনীর মতো ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে। এর সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীরাও আক্রমণ করছে। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যে স্বপ্নের বিপ্লব হয়ে উঠেছে। আমরা যেমন সেদিন তরুণদের ফরাসি বিপ্লব দেখেছি, আমরা যেমন মার্কিন স্বাধীনতার বিপ্লব দেখেছি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব বা মৃত্যু, তার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে। 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাধীনতা বিপ্লব সংঘটিত হয়েছিল। সেখানে স্বাধীনতার লড়াইয়ের জন্য যারা সংগ্রাম করেছেন, সেখানেও তৈরি হয়েছিল আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের মতো সান অফ লিবার্টি, অর্থাৎ মুক্তির পুত্র তারা। রাজধানী সহ সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের বিষয়ে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে কোনো পূর্ব ঘোষণা ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইন শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় বলে থাকি যে আমি কেন এটা করলাম। আপনি যদি কোনো ভুল করে থাকেন, ভুল করে ফেলেন, তাহলে এই ভুল করার পর হাহুতাশ করে কোনো লাভ নেই, বরং ভুল থেকে শিক্ষা নিন। এই ভুল যেন আর না হয় সেই প্রচেষ্টা করে সামনের দিকে এগিয়ে যান। কারণ আপনি যদি বারবার ভুলের চিন্তাটা পুনরাবৃত্তি করেন, তাহলে নতুন কাজে উদ্যম পাবেন না, এগিয়ে যেতে পারবেন না। সেই জন্যে ভুল হয়ে গেলে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কাজে, নতুন দীক্ষায় দীক্ষিত হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই জীবন এগিয়ে যাবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যার ষড়যন্ত্র করেছিল দাবি করে মার্কিন মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তেহরান। সম্প্রতি ট্রাম্পকে গুলি করে হত্যা চেষ্টার সঙ্গে ইরান কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অজ্ঞাত কর্মকর্তাদের বরাতে গত মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়, কিছুদিন আগে মার্কিন কর্তৃপক্ষ জানতে পেরেছিল ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এ কারণে সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করেছিল সিক্রেট সার্ভিস।
কিন্তু নিরাপত্তা বাড়ানোর পরও গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর হামলা এড়ানো যায়নি। এই ঘটনায় তিনি বেঁচে গেলেও প্রাণ হারান এক সমর্থক, আহত হন আরও দুজন। তবে শনিবারের ওই ঘটনার সঙ্গে এখনও ইরানের ষড়যন্ত্রের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে সিএনএন। ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস একাই জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছেন মার্কিন তদন্তকারীরা। মামলার পরপরই সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হন ওই তরুণ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানি। সে সময় এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল তেহরান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে এই ঘটনার পর থেকেই সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকিগুলো নজরে রেখেছে তারা। বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইরান ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেছে। মার্কিন মিডিয়ায় এই দূষিত অভিযোগ প্রত্যাখ্যান করছে তেহরান। তিনি বলেন, ইরান ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি সশস্ত্র হামলায় জড়িত বা এই ধরনের পদক্ষেপের ইচ্ছা থাকা সম্পর্কিত দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। দূষিত রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্যের জন্য এই ধরনের অভিযোগ তোলা হয়েছে বলে মনে করে তেহরান। তবে কাসেম সোলাইমানিকে হত্যার আদেশ দেওয়ায় ইরান ট্রাম্পের বিচার করতে চায় বলে জানিয়েছেন নাসের কানানি। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দোজখে পরিণত হবে, যেখান থেকে তারা ফেরার পথ পাবে না। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে, লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতি পূরণ করতে পারবে না, বরং তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আলী বাকেরি জানান, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়েও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত অভিজ্ঞতা যে ইসরায়েল যত বেশি উত্তেজনা ছড়াবে এবং অপরাধযজ্ঞ চালাবে, তত বেশি তারা মারাত্মক ঝুঁকি এবং বিপদের মধ্যে পড়বে। গাজায় যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিতে মিশরে পৌঁছেছে একটি ইসরায়েলি প্রতিনিধি দল। কায়রো বিমানবন্দরের 3 কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস। চলমান গাজা যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে ইসরায়েল এবং হামাসের সঙ্গে কাজ করছে কাতার এবং মিশর। হামাসের হাতে গাজায় এখনও প্রায় 120 জিম্মি আটক রয়েছে। 8 মাস ধরে চলমান যুদ্ধে জিম্মি মুক্ত করার বিষয়ে নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ছে ক্রমাগত। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল, এমনকি রেহাই পাচ্ছে না ঘোষণাকৃত নিরাপদ অঞ্চলও। তবে ইসরায়েলের দাবি, তারা হামাসের সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করে ব্যাপক হামলা চালিয়েছে, যার অবস্থান পরিষ্কার নয়। গত 7 অক্টোবরের দক্ষিণ ইসরায়েলে সীমান্ত অতিক্রম করে যুদ্ধের সূত্রপাত করে হামাস। ওই হামলায় 1200 জনকে হত্যা করে এবং প্রায় 250 জনকে অপহরণ করে নিয়ে গাজায় নিয়ে যায়। তখন থেকে পাল্টা জবাবে স্থল আক্রমণ এবং বোমা বর্ষণ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় 38,794 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এখন পর্যন্ত 2টি আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করেছে। গাজার 2.3 মিলিয়ন লোকের বেশিরভাগই মধ্য ও দক্ষিণ গাজার বাস্তুচ্যুত হয়ে আশ্রয় শিবিরে আটকে আছে। ইসরায়েলি বিধিনিষেধ এবং যুদ্ধ পরিস্থিতির কারণে গাজায় মানবিক সহায়তা সীমিত হয়ে পড়েছে, যার ফলে ব্যাপক ক্ষুধা ও দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।